তো ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস 10 এর ম্যাথস শর্ট কোশ্চেন্স বা এমসিকিউ আলোচনা হবে। দেখে নাও। বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে। প্রেজেন্ট পপুলেশন পি, ইনক্রিজ রেট বলে দিয়েছে 2% পার ইয়ার, আফটার n ইয়ার্স পপুলেশন উইল বি। তাহলে এখানে চারটে অপশন দিয়েছে। আশা করি তোমাদের মনে আছে যে ফর্মুলাটা কি ছিল, কিন্তু এইখানে বৃদ্ধির হারটা বলেছে 2%, তাহলে সেখানে আর এর জায়গায় বসে যাবে 2r, তাহলে 2r/100, সেখান থেকে কাটাকুটি করে এই জিনিসটা আসবে। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট অপশন যেটা হবে সেটা হবে কিন্তু বি। এবার দেখো অংশীদারি কারবার থেকে একটা এরকম অঙ্ক আসতে পারে। আমি টাইপগুলো বলছি, ঠিক আছে, যে কিরকম টাইপের অঙ্ক প্রবাবিলিটি রয়েছে। বলছে এ 600 টাকা 9 মাসের জন্য, বি 500 টাকা 6 মাসের জন্য একটি ব্যবসায় বিনিয়োগ করে। এ এবং বি এর লভ্যাংশের অনুপাত কি হবে? বলে এখানে চারটে অপশন, মানে এ ইনভেস্টেড ₹600 ফর 9 মান্থস অ্যান্ড বি ইনভেস্টেড ₹500 ফর 6 মান্থস ইন আ বিজনেস। হোয়াট উইল বি দ্য প্রফিট রেশিও অফ A:B? এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে কে কত টাকা কত মাসের জন্য ইনভেস্ট করেছে সেটাকে দিয়ে তাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। মাল্টিপ্লাই করে দিয়ে যে অ্যামাউন্টটা পাবো দুই ক্ষেত্রেই সেটাকে রেশিও করলেই কিন্তু প্রফিট রেশিও আমরা পেয়ে যাব। তাহলে এখানে কারেক্ট অপশনটা হবে অপশন বি। দেখো সরল সুদ কষা থেকে একটা আরেকটা অঙ্ক। x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা, তাহলে মূলধনের পরিমাণ কি হবে? ঠিক আছে, তাহলে এইখানে যদি আমি দেখি টি বলে দিয়েছে x, আই বলে দিয়েছে x, আর বলে দিয়েছে x%, তাহলে সেখানে আমার বার করতে কি হবে? সেখানে বার করতে হবে মূলধন। মূলধন মানে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপালের ফর্মুলা কি ছিল? 100 × I ডিভাইডেড বাই R × T। তাহলে যেখানে ভ্যালুগুলো যদি পুট করি তাহলে আমার ফাইনাল আনসার আসবে 100/x, মানে এখানে কারেক্ট অপশন হচ্ছে সি। এবার একটা অঙ্ক দেখো, একটু কমপ্লেক্স টাইপের, বাট আশা করি বুঝতে পারবে। বলছে একটি ব্যবসায় এ, বি ও সি এর বিনিয়োগকালের অনুপাত 5:6:8 এবং লভ্যাংশের অনুপাত 5:3:12 হলে তাদের মূলধনের অনুপাত কি হবে? আমি একটু মনে করে দিতে চাই, আমি আগের যে অঙ্কটা দেখালাম, মানে 2 নম্বর অঙ্কটা যে দেখালাম, সেখানে আমরা কি করেছিলাম? মূলধনের সাথে সময়কে গুণ করেই কিন্তু আমি পেয়েছিলাম কি? প্রফিট রেশিও বা লাভের যে অনুপাত। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে দুটো অনুপাত দেওয়া আছে, সময়ের অনুপাত মানে বিনিয়োগকালের অনুপাত, আর লভ্যাংশের অনুপাত মানে প্রফিটের যে রেশিও। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি দুটোকে ডিভাইড করে দিই তাহলেই কিন্তু আমি পেয়ে যাব মূলধনের অনুপাত। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে এখানে টাইমের অনুপাত কি দিয়ে দিয়েছে? তিনটের ক্ষেত্রে 5:6:8, আর প্রফিট রেশিও কি বলেছে? 5:3:12। প্রফিট রেশিওটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করে দিই তাহলেই কিন্তু আমি তাদের মূলধনের অনুপাত পেয়ে যাব। দেখো এইভাবেই কিন্তু জিনিসটা বের করা হয়েছে। আর এই ক্ষেত্রে মাথায় রাখবে যেখানে এরকম ভগ্নাংশ জিনিসটা রয়েছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স করার জন্য দেখো এটা 1:1/2:3/2, তাহলে উভয় ক্ষেত্রে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে 2 হয়ে যাবে, এটা 2 দিয়ে গুণ করলে 2 কেটে যাবে, 1 হয়ে যাবে, আর এখানে 2 দিয়ে গুণ করলে 2 কেটে 3 পড়ে থাকবে। আমি এই ভিডিওগুলো কিন্তু বানাচ্ছি শুধুমাত্র পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য, যাতে ওরা দেখে অন্তত কিছুটা লিখে আসতে পারে। ঠিক আছে, এখানে দেখো আমি নোটও একটা লিখে দিয়েছিলাম। আসলে এই জিনিসটা আমি বানিয়েছিলাম, এখানে 100-র উপরে শর্ট কোশ্চেন সলভ আমি করেছিলাম। এটা গত বছর আমার বানানো, এর কয়েকটা পেজ আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে শর্টস হিসেবে আপলোড করা আছে। যাই হোক, এবার এটা ডিটেলড আমি ভিডিও বানাচ্ছি। দেখা সময়ের সাথে গুণ করে মূলধনকে পেয়েছিলাম, তবেই লভ্যাংশের অনুপাত নির্ণয় করা হয়েছিল, যেটা আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তাই এই ক্ষেত্রে মূলধনের অনুপাত নির্ণয় করার জন্য লভ্যাংশের অনুপাতকে সময় দিয়ে ভাগ করা হলো। যেটা আমি মুখে বললাম সেটাই আমি কিন্তু এখানে ফুটনোটে লিখেছি। আশা করি অঙ্কটা বোঝা গেছে। দেখো এরকম একটা টাইপের কোশ্চেন আসতে পারে, বার্ষিক একই সুদের হারে কোনো আসলের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হবে বলে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি প্রথম যে বছরটা সেই বছরটাই কিন্তু চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদের পরিমাণ আমরা কিন্তু ডিফার করতে পারবো না, মানে দুটোই কিন্তু সমান হবে। সুদ চ্যাপ্টারটা থেকে মানে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ মিশিয়ে একটা কোশ্চেন যেগুলো আসে, সেরকম আরেকটা কোশ্চেন দেখো এখানে দিয়েছে। বার্ষিক 10% সরল সুদের হারে 2 বছরে 100 টাকা সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত বলে 4টে অপশন এখানে দিয়েছে। আচ্ছা, তাহলে এইখানে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা সেটা কি ছিল? I = P/TR/100,
সেখানে জাস্ট ভ্যালুগুলো বসানো হয়েছে, করে ভ্যালু এসছে 20। এখানে পি মানে যেটা হচ্ছে, পি মানে প্রিন্সিপাল মানে 100 টাকা, 2 মানে হচ্ছে ইয়ার মানে 2 বছর, আর 10% রেট অফ ইন্টারেস্ট, সেটা ক্যালকুলেশন করে এখানে এসছে কিন্তু দেখো 20, মানে সিম্পল ইন্টারেস্ট সরল সুদ এসছে 20। আর কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে কি করতে হবে আমাকে, সমূল চক্রবৃদ্ধি, আশা করি মনে আছে, যেটাকে আমরা বলি সমূল চক্রবৃদ্ধি বা অ্যামাউন্ট বলা ইংরেজিতে। তাই সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল বা প্রিন্সিপাল। তাহলে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা এইটা, সেখানে পি এর জায়গায় 100 আর আর এর জায়গায় 10 বসিয়ে এই টোটালটা পাওয়া গেছে, এবং পি বা প্রিন্সিপাল যেহেতু ছিল 100 টাকা, সেটাকে 100 টাকা মাইনাস করে আলটিমেটলি পাওয়া গেল কত, 21। ঠিক আছে, যেখানে এন এর ভ্যালু বা সময়ের ভ্যালু হচ্ছে 2। তাহলে আমি সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেলাম। এবার দুটোকে যদি আমি রেশিও করে দিই, তাহলে আমি দেখবো যে সরল সুদ ইস্টু চক্রবৃদ্ধি সুদ। এই জায়গাটা একটু মাথায় রেখে দেবে যে কার রেশিওটা করতে বলেছে, কোনটাকে আগে রাখতে বলেছে। এক্ষেত্রে সরল সুদ থেকে আগে রাখতে বলেছে, তো সরল সুদটাকেই আমি আগে রেখেছি। সরল সুদ ইস্টু চক্রবৃদ্ধি সুদ 20:21। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। এবার বীজগণিতিক দিকটা দেখা যাক। একটা কোশ্চেন আমি দেখাবো, যেটা হচ্ছে বলেছে a+2x² + 2bx - c = 0। এটি দ্বিঘাত সমীকরণ হলে এর ভ্যালু কি হতে হবে। সব থেকে আগে বলে রাখি, দ্বিঘাত সমীকরণ হতে গেলে এই x² টার্মটাকে এক্সিস্ট করতে হবে, বা x² টার্মটাকে অবশ্যই থাকতে হবে। তাহলে এর ভ্যালু এখানে -2, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, আমি বলে দিই, এই এর ভ্যালু এখানে -2। দেখো অপশন সি ইজ কারেক্ট, এখানে a = -2 যেটা আছে ওটা। তাহলে এর ভ্যালু -2 যেন না হয়, কেন এর ভ্যালু -2 হলে তাহলে -2 + 2 0 হয়ে যাবে, এবং এই দ্বিঘাত পদটাই শূন্য হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এখানে কারেক্ট অপশন যেটা হবে a not equals to -2, মানে এর মান কখনোই -2 হবে না। -2 হলে এটি একটি দ্বিঘাত সমীকরণ থাকবে না। এবার আসছি দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা আমি অনেক জায়গায় তোমরা দেখেছো আশা করি। এই কোশ্চেনটা কি বলছে দেখো, x² = x। এই সমীকরণের সমাধান সংখ্যা কটি? 1টি, 0টি, 2টি, 4টি। এটা দেখতে ইজি একদম লাগছে না, দেখো x কেটে যাবে, x = 1, তাহলে একটি পাওয়া গেল। কিন্তু আসলে কিন্তু অঙ্কটা এরকম নয়। দেখো যদি একটু ক্যালকুলেশন করে দেখা যায়, তাহলে x² = x, এটা দ্বিঘাত সমীকরণেরই অঙ্ক। তাহলে সেখান থেকে এক্সটাকে আমি এইভাবে না কেটে আগে নিয়ে আসবো, মানে এই সাইডে নিয়ে আসবো। তাহলে x² - x = 0। তাহলে যেহেতু x এর মাথায় 2 আছে, তার মানে x কি দুটো, মানে দুটো ভ্যালু থাকবে। তাহলে এখানে x যদি আমি কমন নিই, তাহলে x × x - 1 = 0। তাহলে x এর আমি দুটো ভ্যালু পাবো। দেখো আমরা কি জেনেছিলাম যে দুটি রাশির বা ততোধিক রাশির গুণফলের মান 0 হলে প্রত্যেকটি পৃথক পৃথক ভাবে 0 হবে। যেহেতু শর্ট কোশ্চেন, তো ওই জন্য এত কিছু লেখার দরকার নেই, এগুলো জাস্ট রাফের মধ্যে দেখালেই হবে। তাহলে আইদার x = 0 or x - 1 = 0। তাহলে সেখান থেকে আমি x = 1 পেলাম। তাহলে কটা মান পেলাম? একটা, দুটো। তাহলে এখানে কটা আমি বীজ পাবো বা কটা সমাধান পাবো? দুটি। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে বি। এবার দেখো এরকম একটা অঙ্ক বলেছে 5x² - 11x + k = 0। এই সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক হলে কে এর মান কত, বলে 4টে অপশন। ঠিক আছে, তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে যে একটি বীজ হচ্ছে আলফা এবং একটি বীজ হচ্ছে বিটা, যেটা একে অপরের অনন্যক বা রেসিপ্রোকাল। তাহলে আমি বলতে পারি আলফা = 1/β আর বিটা = 1/α। তাহলে এই ক্ষেত্রে ব্যাপারটা দেখতে হবে যে এমনি আমাদের নিয়ম অনুযায়ী কি বলে, নিয়ম অনুযায়ী বলে হচ্ছে যদি ax² + bx + c = 0 হয় এবং তার যদি রুট বা বীজ হয় আলফা ও বিটা, তাহলে আলফা ও বিটা মানে বীজদ্বয়ের গুণফল যদি হয় c/a, তাহলে বীজদ্বয়ের যোগফল হবে -b/a। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমি বীজদ্বয়ের গুণফল করে দেখব। তাহলে বীজদ্বয়ের গুণফল কি হবে, বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a, মানে এই কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ বাই x² এর সহগ। তাহলে এইখানে এই কোশ্চেনটার সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এখানে ধ্রুবক পদ হচ্ছে k, আর x² এর সহগ কত? 5। তাহলে x² এর সহগ হচ্ছে 5। আর দুটো যদি আমি গুণ করি, যেহেতু একটা অপরটা রেসিপ্রোকাল, মানে বিটা মানে 1/α, তাহলে এখানে 1/α করে দিয়ে আলফা আলফা কেটে যাবে, কেটে গেলে কে এর ভ্যালু হয়ে যাবে 5। তাহলে এটাই হচ্ছে এর আনসার। এবার দেখো অনুপাত থেকে একটা অঙ্ক যদি দেখাই,
এই তিনটে রাশির অনুপাত বলে দিয়েছে এবং বলেছে এই তিনটে রাশির যৌগিক অনুপাত কি হবে বলে এখানে চারটে অপশন রয়েছে। যৌগিক অনুপাত মানে আমার মাথায় রাখতে হবে কিন্তু মিশ্র অনুপাত। ঠিক আছে, মিশ্র অনুপাত মানে কি হচ্ছে, দেখো বাঁ দিকের গুলো আমি গুণ করে দেবো, এই যেটা করেছি দেখো বাঁ দিকের গুলো আলাদা করে গুণ করে দেবো, মাঝখানে ইস্টু করে দেবো, আর ডান দিকের গুলো আমি গুণ করে দেবো। বোঝা গেছে? তাহলে সেই যে অনুপাতটা আমি পাবো সেটাই হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। তাহলে সেই ক্ষেত্রে করলে দেখা যাচ্ছে কি দুই ক্ষেত্রেই সেমই আসছে, তার মানে অনুপাত হচ্ছে 1:1। এবার দেখো দ্বিঘাত করণী থেকে একটা অঙ্ক আমি দেখাচ্ছি। a প্লাস বি ইকুয়াস টু √5 আর a মাইনাস বি ইকুয়াস টু √3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত বলে চারটে অপশন দিয়েছে। তাহলে আমরা ক্লাস 9-এ শিখেছিলাম অপনয়ন পদ্ধতি। তাহলে সেই অপনয়ন পদ্ধতি বা যে কোনো সমাধান করার পদ্ধতি দিয়ে এটা সলভ করা যেতে পারে। আমি এখানে অপনয়ন দিয়ে দেখিয়েছি। তাহলে এখানে দেখো a প্লাস বি আর a মাইনাস বি দেওয়া আছে। তাহলে এখানে একটা সমীকরণ আকারে বসিয়ে, যেহেতু এটা শর্ট কোশ্চেন তো অত লিখিনি, সমীকরণ আকারে বসিয়ে এটা কেটে আমি এর ভ্যালুটা বার করেছি, আর এই এর ভ্যালুটাই পুট করে আবার বি এর ভ্যালুটা বার করেছি। ঠিক আছে, তাহলে এ আর বি এর ভ্যালু আমি পেয়ে গেছি। এবার আমায় কি বার করতে হবে? এ স্কোয়ার বি স্কোয়ার। তোমরা এইভাবেই করবে, প্রথমে এ আর বি এর ভ্যালুটা বার করে নেবে, তারপরে সেটা আইদার এ স্কোয়ার বি স্কোয়ার বলুক বা এ বির ভ্যালু বার করতে বলুক, যেটা বার করতে বলুক সেটা তোমরা কিন্তু ইজিলি বার করে নিতে পারবে। তাহলে যেহেতু আমি এখানে এ আর বি এর ভ্যালু বার করে ফেলেছি, তাই এখানে বসিয়ে দিলাম এ স্কোয়ারের জায়গায় এটা আর বি স্কোয়ারের জায়গায় এটা। এই ক্ষেত্রে মাথায় রাখবে এখানে কিন্তু পুরোটা স্কোয়ার হবে। পুরোটা স্কোয়ার মানে নিচেরটা কিন্তু এখানে 2 থেকে 4 হয়ে যাবে। ভুল করে আবার 2 লিখে রেখে দিও না, তাহলে কিন্তু অঙ্কের উত্তর মিলবে না। যাই হোক, তাহলে এখানে জিনিসটা করে আলটিমেটলি আনসারটা আসলো কি 4, মানে অপশন বি। এবার দেখো ভেদ থেকে একটা অঙ্ক দেখাই। বলেছে y মাইনাস জেড ভ্যারিসেস টু 1/x, z মাইনাস এক্স ভ্যারিসেস টু 1/y এবং x মাইনাস ওয়াই ভ্যারিসেস টু, এটা ভেদ সাইন, ভেদ যে চিহ্ন, এটা ভ্যারিসেস টু বলা হয় 1/z হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টিকে। তাহলে এইখানটা আমি এক একটা করে নিই। y মাইনাস জেড ভ্যারিসেস 1/x, মাথায় রাখবে এই ভ্যারিসেস চিহ্নটা উঠে গেলে একটা করে সমান সমান আসে আর একটা কনস্ট্যান্ট আসে। যেহেতু এটা 1 নম্বর, সেই জন্য আমি এখানে k1 কনস্ট্যান্ট নিয়েছি, যেখানে k1 হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। আমাকে আলটিমেটলি এই তিনটে ধ্রুবক যে বেরোবে সেই তিনটে যোগ করেই দেখতে হবে কত আনসার আসছে। তাহলে এই ক্ষেত্রে k1 কি আসলো? k1 আসলো x এর সাথেই পুরোটা গুণ হয়ে গেল x ইন্টু ওয়াই মাইনাস জেড। সিমিলারলি পরেরটাও দেখো এইভাবে, কিন্তু এখানে k2 এর ভ্যালু পাবো। তাহলে k2 সমান সমান কি আসলো? y ইন্টু জেড মাইনাস এক্স, এবং লাস্টেরটা কি আসলো? k3 ইন্টু, মানে এই জেডটা ওই পারে গুণ হয় জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাকে কি করতে বলেছে? দেখো তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি। তাহলে k1 প্লাস k2 প্লাস k3, এই তিনটে আমি যোগ করে দিলাম। এই তিনটে যোগ করে দিলে আলটিমেটলি কি হলো? কেটে কুটে 0 চলে এলো। তাহলে কারেক্ট অপশন কোনটা হবে? কারেক্ট অপশন হবে এ। এবার দেখো একটা জ্যামিতির অঙ্ক দেখাই। জ্যামিতির অঙ্ক কি বলেছে? কোন বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল এবিসি 65 ডিগ্রি, ডিএসি 40 ডিগ্রি হলে বিসিডির মান কত? তাহলে প্রথমে ছবিটা দেওয়া থাকবে না, ছবিটা নিজেদের এঁকে নিতে হবে বা দেওয়াও থাকতে পারে। এখানে দেখো যেরকম ভাবে বলেছে, একটি বৃত্তের ও কেন্দ্র নিয়ে ব্যাস হচ্ছে এবি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে 65 ডিগ্রি এবং ডিএসি হচ্ছে 40 ডিগ্রি, ডিএসি হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বিসিডির মান কত? বিসিডি মানে হচ্ছে এই পুরো কোণটার মান কত হবে? তাহলে এখানে একটু ভালো করে দেখা যাক। আমরা কি জানি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক মানে 180 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কে কে? এবিসি মানে এই কোণটা, প্লাস এডিসি মানে এই কোণটা। এই দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। একটা কোণের মান আমি জানি 65, তাহলে আরেকটা কোণের মান কত হয়ে যাবে? 180 থেকে যদি বিয়োগ করি মানে কত হয়ে যাবে? 115 ডিগ্রি। এটাও বার করেছি, এডিসি হয়ে যাবে 115 ডিগ্রি। সিমিলারলি যদি আমি বলা হয়, তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল তো 180 ডিগ্রি হবে। বা যদি আমি অন্যভাবে বার করতে চাই, যে ধরো আমি এই তিনটে ত্রিভুজ পেলাম, কি পেলাম? এডিসি প্লাস ডিএসি প্লাস এসিডি মানে এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে। এই ত্রিভুজের আবার তিনটি কোণের সমষ্টি কত? সেটাও তো 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, আমার উদ্দেশ্য তো এই কোণটা বার করা। যাই হোক, তাই এই কোণটা বার করতে গেলে এই ত্রিভুজের এই অংশটার কোণটাও আমায় বার করতে হবে।
তাহলে তিনটে কোণের সমষ্টি 180 হলে এই কোণটার ভ্যালু আমি পেয়ে গেলাম 115 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হবে 25 ডিগ্রি। দেখো সেটাই বার করা হচ্ছে অ্যাঙ্গেল এসিডি, এই কোণটার মান হচ্ছে 25 ডিগ্রি। ঠিক আছে, এইবার অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। দেখো এটা একটা প্রুফ ছিল উপপাদ্যের মতো, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে অ্যাঙ্গেল এ সি ডি মানে নিচের টুকু, উপরের টুকু তো পেলাম 25, তাহলে নিচের টুকু কত? 90 ডিগ্রি। আর দুটো যদি আমি যোগ করে দিই তাহলে কত ভ্যালু পাবো? 115 ডিগ্রি। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এখানে হচ্ছে অপশন সি রাইট আনসার। কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, তাহলেই এই অঙ্কগুলো সমাধান করা যাবে। এবারে দেখো একটা টাইপের অঙ্ক করি, সদৃশতা বা সিমিলারিটি নিয়ে যে অঙ্ক, এটা কিন্তু গত বছর আসেনি, তো এই বছর আসার চান্স কিন্তু এখান থেকে রয়েছে। কি বলেছে একটু দেখে নি। বলেছে এবিসি ও পি কিউ আর, এবিসি ও পি কিউ আর এর এবি বাই কিউ আর, এবি বাই কিউ আর, বিসি বাই পি আর, বিসি বাই পি আর, দেখো এখানে আমি তিনটে আলাদা দাগ দিয়ে আমি বুঝিয়েছি, এবং সিএ বাই পি কিউ, সিএ বাই পি কিউ সমান এই বাহুগুলির অনুপাত, মানে এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই ত্রিভুজের এই বাহুটা, এই ত্রিভুজের এইটার সাথে এই ত্রিভুজের এইটা, এইভাবে অনুপাতগুলো সমান হলে নিচের কোণটি সত্য। এখানে একটু ছোট্ট জিনিস মনে করিয়ে দিই, দুটি সদৃশকোণী ত্রিভুজের কোনো নির্দিষ্ট কোণের মান সমান হলে বিপরীত বাহুগুলির কোণের অনুপাত সমান হবে। কোনো নির্দিষ্ট কোণের মান যদি সমান হয় দুটোর, তাহলে বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হবে। তার মানে এখানে কি বলেছে? এবি বাই কিউ আর, মানে এবি বাই কিউ আর, তাহলে কিউ আর এর অপোজিট কি? কিউ আর এর অপোজিট হচ্ছে পি, তাহলে এই কোণটার সাথে এবির অপোজিট কি? সি, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান। দেখো এখানে যেটা লেখা আছে সেটাই বলছি আমি, কোণের মান যদি সমান হয় তাহলে বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে যেহেতু এখানে বিপরীত বাহুগুলোর অনুপাত সমান বলেছে, তাহলে নিশ্চয়ই কোণের মানটা সমান, তাহলে এখানে অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি। সিমিলারলি এটার থেকে কি বলেছে? অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ, কেন? বিসি বাই পি আর, বিসি মানে কি? বিসি মানে এইটা, এর বিপরীত বাহু কোনটা? এইটা, তাহলে অ্যাঙ্গেল এ, আর এই ত্রিভুজের দেখো এই ত্রিভুজের বলেছে পি আর, পি আর মানে এইটা, তাহলে এটা অ্যাঙ্গেল কিউ, তাহলে এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ। আবার লাস্টে যেটা বলেছে সিএ, সিএ মানে এইটা, এই বাহুটার বিপরীত কোণ কোনটা? অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল বি কার সাথে সমান হবে? এই ত্রিভুজটার পি কিউ, পি কিউ এর অপোজিট কে আর, তাহলে বি ইকুয়ালস টু আর। এই তিনটে আমার বেরিয়ে গেল অ্যাকচুয়ালি যা রিলেশন আছে এই দুটো ত্রিভুজের মধ্যে, সদৃশকোণী ত্রিভুজের মধ্যে। এবার সেখান থেকে দেখতে হবে যে কোন অপশনটা আমার ঠিক। দেখো এখানে এই অপশনটাই ঠিক রয়েছে, এ ইকুয়ালস টু কিউ, আর এটাই আমার আনসার। বাকিগুলো কিন্তু একটাও ম্যাচ করছে না। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। দেখো জ্যামিতি থেকে আরেকটা প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে? দুটি, একটি, তিনটি, চারটি। তাহলে সাধারণ স্পর্শকের যে সংখ্যা সেটা কিভাবে করা যাবে? সেটা এইভাবে করতে হবে, দুটো বৃত্ত এইভাবে যদি আমি আঁকি, তাহলে সাধারণ স্পর্শক মানে যে স্পর্শকটা দুজনকে টাচ করে যাবে। তাহলে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তাহলে কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এর আনসার হবে চারটি, মানে অপশন ডি। এবার আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন আমি চলে এসেছি, এই 15 নম্বর কোশ্চেন। এবার তোমরা যদি আরো এরকম কোশ্চেন দেখতে চাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো, কেন সামনে তো মাধ্যমিক পরীক্ষা পড়েই আছে, এটা জাস্ট টেস্টের জন্য, ঠিক আছে। তো 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে এই নিচের মধ্যে কোন সমীকরণটা এই ক্ষেত্রে প্রযোজ্য? নির্ণয় করে দেখাও। এরকম টাইপেরই কোশ্চেন। তাহলে আমাদের গড় বার করতে গেলে কি করতে হবে? এখানে দেখে 1, 2, 3, 4, 5, 6, এই 6টাকে পুরো যোগ করে দেবো। যোগ করে কত দিয়ে ভাগ করবো? 6 দিয়ে ভাগ করবো, যেহেতু 6টা সংখ্যা 6 দিয়ে ভাগ করবো। 6 দিয়ে ভাগ করলে তার গড় কত? তার গড় বলে দিয়েছে 9। এবার সেখান থেকেই ক্যালকুলেশন করে আমাকে বার করতে হবে এক্স আর ওয়াই এর মানটা কত। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে বার করা গেল এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 19, মানে এই যে অপশনগুলোর মধ্যে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে ভিডিওগুলি। ঠিক আছে, আমি সম্ভাব্য যেগুলো আছে, মানে আমি টাইপগুলো দেখালাম, যেমন তোমার প্রথমেই আমি পাটিগণিত থেকে কিছু দেখালাম, বীজগণিত থেকে কিছু দেখালাম, জ্যামিতি থেকে কিছু দেখালাম, লাস্টে স্ট্যাটিস্টিক্স থেকে দেখালাম। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। না বুঝতে পারলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও।